আজকে আমি জন্মজিৎ কাকুর মানে সামারি গুলো আমি আজকে একটু বলবো। আর বাবার নেক্সট ওনার কোথায় ব্যাঙ্গালোরে ছিলেন ওই সময়টা এপ্রিল মাসে, যেখানে জন্মজিৎ কাকুর সাথে বাবার দেখা হলো। এটা হয়তো ওনার লাস্ট দেখা হয়েছিল, তো সে সম্পর্কে একটু বলবো। কোনো ভুলভ্রান্তি আপনার নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। প্রণাম। আচ্ছা, আমি শুরু করছি। এই এপ্রিল মাসের শেষের দিকে 21, 22, 23, 24 এরকম 4-5 দিন বাবা ব্যাঙ্গালোর আর হরিহর কর্ণাটকাতে ছিলেন। তো ব্যাঙ্গালোরে যখন ছিলেন তখন বাবার অনেক পুরনো ভক্ত জন্মজিৎ রায় কাকু এসেছিলেন বাবাকে দেখা করার জন্য। তো ওনাকে দেখে বাবা খুব খুশি হলেন। আর উনি তখন বয়স ওনার 70+, একদম নর্মাল সুস্থ ভাবে হেঁটে আসলেন, বাবার কাছে এসে বসলেন। তখন আমি ওনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, কিভাবে ওনার সাথে বাবার সাথে প্রথমবার দেখা, তারপর কোনো অলৌকিক কোনো লীলা সেরকম। তো উনি কয়েকটা আমাকে বললেন, সেগুলো আমি এখানে খুব সংক্ষেপে আমি বর্ণনা করছি। 1965-এ প্রথম বাবার সাথে দেখা ওনার। তো তবে উনি যখন স্টুডেন্ট অবস্থায় বাবাকে প্রথম দেখা, উনি ওনার বিষয়ে একটু বললেন যে উনি যোগে খুব ইন্টারেস্ট ছিল, তারপর প্রাণায়াম করতেন। আর বাবার প্রতি ওনার প্রথম থেকে খুব আকর্ষণ ছিল। যখন উনি গুয়াহাটি ইউনিভার্সিটিতে হোস্টেলে থাকতেন, তখন একদিন হঠাৎ, উনি তখন রুমে ছিলেন না, উনি উপরে একটা স্টাডি হলে ছিলেন। তো ওনার রুমমেট এসে বলছে যে তোমার রুমে একজন সন্ন্যাসী বাবা এসছেন। তো উনি তো জানতেন না যে সাক্ষাৎ বাবা আসবে। তো উনি গিয়ে দেখে যে বাবাই এসছে। তো বাবা এসে ওনাকে জিজ্ঞেস করছে যে তুমি এখানে কিরকম, তোমার খাওয়া দাওয়া কিরকম হয়, তুমি এখানে কি দুধ পাওয়া যায়? তখন জন্মজিৎ কাকু বললো যে হ্যাঁ, দুধ তো পাওয়া যায়। তখন বাবা উনি কিছু নিজের স্বাস্থ্য বিষয়ে কিছুই বলেনি, বাবা নিজের থেকে একটা শিশি বের করে দিল আর বলল যে এই শিশির থেকে 4 ড্রপ তুমি গরম দুধের সাথে মিশিয়ে রোজ রাতের বেলা খাবে। তারপর উনি সেটা করা শুরু করলো। আর এই ওষুধটা খাওয়াতে ওনার খুব এনার্জি পায়, আর খেলে গাটা খুব গরম হয়ে যায়। অনেক বছর পরে উনি বাবাকে জিজ্ঞেস করেছিল, বাবা এটা তুমি আমাকে কি দিয়েছিলে, তোমার মনে আছে? আবার কি খেতে পারি? তখন বাবা হেসে হেসে বললো, তখন আমি কি দিয়েছি আমার কি মনে আছে বলে বললো। তো উনি বাবা থেকে দীক্ষা নিয়েছিলেন। তো দীক্ষা নেওয়ার আগে উনি স্বামী বিবেকানন্দর একটা কথা অনুসারে উনি বাবাকে পরীক্ষা করতে চাইলেন, যে গুরুকেও পরীক্ষা করতে হয় শিষ্যই। তো সেভাবে উনি ভাবলেন যে দেখি বাবাকে আমি একটা কথায় দেখি পরীক্ষা করি। তো একবার বাবা হঠাৎ ওনাদের বাড়ি থেকে আরেকখানে যাবে বললেন। তখন জন্মজিৎ কাকু জিজ্ঞেস করলেন, বাবা তুমি কত সময় পরে ফিরবে? বাবা বললো আমি 15 মিনিটে ফিরবো, আর টোটোতে যাব, টোটোতে আসবো, মানে সেরকম ইয়ে ছিল। আর গৃহপ্রবেশে যাবে। তো আসা যাওয়া প্লাস গৃহপ্রবেশ, এটাতে একটা বড় অনুষ্ঠান হয়, কিন্তু বাবা মাত্র 15 মিনিটের সময় চাইলেন। তো উনি বললেন ঠিক আছে। তারপর কিন্তু উনি বাড়িতে থাকেনি, উনি বাইরে হাঁটছেন ওনার 2 ছেলেকে নিয়ে, দেখছেন বাবা কি ফিরবে কিনা না। ঠিক 15 মিনিটের মাথায় বাবা ফিরে আসলো। এটাই যে মহাপুরুষের বাক্য কখনো বিফল হয় না, যেরকম হোক বাবা বাক্যটা ফলিত হলো। তারপরে জন্মজিৎ কাকুকে বাবা চৈতন্য মহাপ্রভুকে নিয়ে পড়াশোনার কথা বললেন। পরবর্তীকালে উনি পিএইচডি করলেন, মহাপ্রভুকে নিয়ে উনি বই লিখলেন। আর কাকুর সাথে যখন দেখা হয় ব্যাঙ্গালোরে 2022-এ, তখন কিন্তু কাকু একটা বিশাল একটা মানে হেলথ অবস্থা, মানে খুব একটা ভয়ঙ্কর একটা প্রবলেমের থেকে উনি কিন্তু নিবৃত্ত হয়ে ওনার বাবার সাথে দেখা। তো কি হয়েছিল ওনার প্রবলেমটা, 2017-তে হঠাৎ ওনার পুরো সেরিব্রাল ইনসাফিসিয়েন্সি হয়ে গেছিল, স্ট্রোক, লেফট সাইড ফুল প্যারালিসিস। আর এত সিরিয়াস ছিল যে উনি গুয়াহাটিতে নিউরোলজিক্যাল ইনস্টিটিউশনে ছিলেন ভর্তি। ডাক্তার বলে দিয়েছেন 2 to 3% চান্স অফ সার্ভাইভাল, মানে এত সিরিয়াস। তার উপরে ওনার সেপ্টিসিমিয়া হয়ে গেছিলেন। তো এত সিরিয়াস অবস্থা, 2 to 3%, মানে প্রায়
থাকবেই না, এরকম আইসিইউতে অনেক বহুদিন ছিলেন, ডাক্তার আশা ছেড়ে দিয়েছে। এই অবস্থায় ওনার স্ত্রী বাবাকে ফোন করছেন, ফোন করে এই অবস্থা বললেন, বাবা বললেন কিচ্ছু হবে না, আমি জব করছি। যেখানে সব ডাক্তার বলে দিয়েছেন যে বাঁচবে না, সেখানে বাবা বলছে কিচ্ছু হবে না। তো অ্যাকচুয়ালি সত্যি উনি বাবার কৃপায় উনি সেকেন্ড জীবন পেলেন আর বাড়ি ফিরলেন। আর এরকম অবস্থা ছিল যে উনি হামাগুড়ি দিয়ে চলতেন, এত মানে প্যারালাইসিসটা এত সিভিয়ার, কিন্তু বাবার কৃপায় বাবার আশীর্বাদে উনি ফুল রিকভার হলেন। তা উনার যে ব্রেনের উপরে যে চোটটা পড়লো, তারপরে তো উনার এই দেখা 2022-এ, তখন উনি যা যা কথা বললেন আর এত ডিটেলসে বললেন যে উনি বাবার উপরে উনি কুষ্টি লিখেছে, বাবার কর্কট লগ্ন, কর্কট রাশি, একদম ডিটেল, কোন হাউসে কি আছে পুরো অ্যাকচুয়ালি জন্ম কুষ্টিটা মুখস্থ বলে দিলেন। প্লাস উনি বাবার যে পুরো জীবনীটাতে উনার কোথায় কোথায় দেখা, কার কার নাম, সবকিছু কিন্তু উনার কণ্ঠস্থ, এত শার্প। উনি গোল্ড মেডেলিস্ট ছিলেন উনার ছাত্র জীবনে, তো মানে খুবই ব্রিলিয়েন্ট, মানে ভেরি মেরিটোরিয়াস উনার। তো এরকম একজন ভক্ত। তারপর গুয়াহাটিতে বাবার লীলা ক্ষেত্রতে উনি আমাদেরকে শেয়ার করলেন যে গুয়াহাটিতে বাবা একজন ভক্তের বাড়িতে রেগুলার মানে বসতেন, যেখানে উনি ইয়ে করতেন, চিকিৎসা দিতেন রোগীদেরকে, মানে খুব দুরারোগ্য আর এমন সিরিয়াস কন্ডিশন, পাগল আসতো যারা হাত পা বাঁধা থাকতো, এসে ওরা বাবার কাছে এসে পুরো নিজেকে সমর্পণ করে দিতেন। আর বাড়ির লোকরা বলতেন যে বাবা এত মানে বেঁধে রেখে রাখতে পারছি না, এত সিরিয়াস। তো বাবা বলতো যে বসাও বসাও, আমি তো আছি, একটা মিক্সচার তৈরি করছি। তো এরকম বাবা মিক্সচার দিয়ে একদম দুরারোগ্য রোগ, পাগল সব পুরোপুরি ঠিক করে দিলেন। আর এরাই পরে বাবাকে ঠাকুর হিসাবে ইয়ে করলেন। তো একবার করিমগঞ্জ এরকম ছিলেন বাবা, অনেক মানে সিরিয়াস পেশেন্ট ঠিক করতেন। একজন পেশেন্ট ছিল ওনারই একজন মাস্টার মশাই, জন্মজিৎ কাকুরেই পরিচিত মাস্টার মশাই, ওনার ক্যান্সার হয়েছিল, থ্রোট ক্যান্সার। তো বাবা ওনাকে যজ্ঞ ভস্য দিয়ে পুরো রোগ নিবারণ করে দিয়েছে, ঠিক করে দিয়েছে। এটাতে কিন্তু বাবার অনেক শত্রু হয়। জন্মজিৎ কাকু বলে যে এরা বাবাকে আমেরিকার স্পাই বলে ঘোষিত করে, বলে যে অনেক ডাক্তাররা বাবার এগেনস্ট হয়ে গেছিল, বললো যে ভস্য দিয়ে কি ক্যান্সার ঠিক করা যায়, এসব সব এইগুলো মিথ্যা কথা, উনি অ্যাকচুয়ালি আমেরিকার স্পাই বলে বাবার বিরুদ্ধে অনেক প্রচার, মিথ্যা প্রচার শুরু করে দিয়েছিল। এটাতে কিন্তু এদেরই অনেক ক্ষতি হলো পরে। আর একটা কথা কাকু বললো যে বাবা ওই সময় লাল বস্ত্রধারী, বড় লম্বা চুল ছিলেন, একদম অনেক লম্বা উঁচু, মোটা সোটা, ভালো স্বাস্থ্য ছিলেন বাবার। আর বাড়ি বাড়ি গিয়ে শিব পূজা করতেন, আর শিব পূজা করতেন, আর প্রচুর বাবার মানে অনেক ভক্তের বাড়িতে গিয়ে গিয়ে এইরকম শিব পূজা করতেন। কিন্তু ভক্তরা এটা তখন ওই সময়ে অনেকে কিন্তু এটা মূল্যটা বুঝতে পারতো না যে উনি অ্যাকচুয়ালি কে, কে এসে ওনাদের বাড়িতে শিব পূজা করছে। অনেকে ভাবতো ওনার কথা কিছু বোঝা যায় না, শুধু উনি বাবা অনেক ঘন্টা নড়ায়, আমরা কিছু বুঝতে পারি না, ওরা অজ্ঞান ছিলেন। কিন্তু এই মহিমাটা ওরা বুঝতেই পারেনি। তারপর কাকুর বাবার সাথে অনেকবার ইয়েতে কুম্ভে যান, 4বার কুম্ভ মেলাতে বাবার সাথে পরিক্রমা করেন, কুম্ভ ঘুরেন। তো একবার কুম্ভের পরে বৃন্দাবনে বাবা ছিলেন, আর জন্মজিৎ কাকু আর মাকে নিয়ে বৃন্দাবনে গেছিলেন। খুব মানে লাকিলি বাবার সাথেও দেখা হয়, অনেকদিন বাবার সাথে এরকম দেখা সাক্ষাৎ করেন। একদিন সকালবেলা বাবা ওনাকে বললেন যে আমার সাথে চলো। তারপর চলো কোথায়, কেশি ঘাটের কাছে। তো রাস্তার মধ্যে বাবা একটা ঝুলার মধ্যে অনেক কাগজগুলো, যেগুলো ঠোঙ্গা কাগজ, খারাপ কাগজ, পত্রিকার কাগজ, এগুলো কালেক্ট করে বাবার বেগে, ঝুলন্ত বেগে ওগুলো রাখছে। কেশিঘাটে গিয়ে একজন অনেক বুড়ি মা বসা, থুরথুরে বুড়ি একদম। তারপর ওনার কাছে বাবা গিয়ে বললেন, মা দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, এই যে দেখো, বলে এক ঝোলা কাগজ উনাকে দিলেন, বললেন এগুলো তুমি আগুন ফুঁয়ে তুমি শীতটা কাটাবে। ওই সময় শীতের কাল ছিল।
তো এটা দেখে মানে জন্মজিৎ কাকু মানে অবাক হয়ে গেল, যে বলছিলেন কি পাগলামো করছিলেন বাবা রাস্তাঘাটে এগুলো তুলে, এখন বুঝলেন যে কেন বাবা মানে এত এত দয়াল, এত করুণা কি করে সম্ভব। তারপর বৃন্দাবনেই থাকতে আরেকটা ঘটনা, একবার জন্মজিৎ কাকুকে নিয়ে একজন আশ্রমে গেলেন। এই আশ্রমের যে মালিক ও হচ্ছে গুয়াহাটি মিষ্টান্ন ভান্ডারের আত্মীয়। তো এই আশ্রমে যাওয়ার পরে আশ্রমের যে মেইন মহন্ত ওনাকে দেখা করে বললেন বাবা, ওনাকে সম্বোধন করলেন বাবাজি। তো আমাদের বাবা বললেন বাবাজিকে যে একজন মা আমাকে 1 লাখ টাকা দান দিতে চাইছে। 1974 তো 1 লাখের অনেক দাম, অনেক মাহাত্ম। বলছে যে আমাকে 1 লাখ টাকা দিতে চাইছে, আমি তো সন্ন্যাসী, আমি টাকা নিয়ে কি করব। সেই টাকাটা যদি তুমি নাও তাহলে তুমি এটা নিয়ে সৎ কাজে লাগাতে পারবে, আশ্রম করতে পারবে, একটা ভালো আশ্রম করবে। তাহলে তুমি যদি বলো আমি তোমার সাথে মায়ের কথা বলিয়ে দিই। এটা দেখেও জন্মজিৎ কাকু মানে আশ্চর্য হলেন, কি এত ত্যাগ, মানে যেটা আমরা গীতাতে পড়ি, মানে কিছুতেই কোনো আসক্তি নেই, কিছু নেই, মানে সেটাই বাবা জীবন্ত গীতা। তো এটাও একটা খুব সুন্দর একটা উনি ডিসক্রাইব করলেন। তারপর 1985 এর পরে বাবা যখন কবিরনগরে থাকা শুরু করেন কাশিতে, তখন একবার জন্মজিৎ কাকু বাবাকে দেখা করতে আসেন। তখন আরেক ভক্তের সাথে 11 নম্বর ফ্ল্যাট যেখানে মায়াদি থাকে, আদরমা থাকেন, আর বাবার ফ্ল্যাটটা 10 নম্বর। এটা মানে দুটো ফ্ল্যাটের মানে মাঝখানে একটা করিডোরও আছে, তো অনেক গ্যাপ আছে ওই ফ্ল্যাটের মধ্যে। তো বাবা নিজের ফ্ল্যাটে ছিলেন, নিজের রুমে ছিলেন, আর জন্মজিৎ কাকু একদম ধিমি আওয়াজে ওনার সাথে যে সঙ্গী এসছে ওনার সাথে ডিসকাস করছে স্বপ্নে দীক্ষা নেওয়া যায় কিনা না, এটা কি কেউ শুনেছে কিনা না, এই টপিক নিয়ে একটু আলোচনা করছে। তো একটু পরে ওদের ফ্ল্যাটে একটা কেউ নক করলো, তো খুলে দেখে যে এটা বাবা দাঁড়িয়ে আছে। তো বাবা ভিতর আসলো, এসে বাবা আসন নিয়ে বললাম এখানে বসি। তো বসার পরে বাবা হঠাৎ বলল জন্মজিৎ কাকুকে সম্বোধন করে যে বাবা, স্বপ্নে কিন্তু দীক্ষা নেওয়া যায় না, দীক্ষা সবসময় সশরীরে গুরুর থেকে নেওয়া যায় বললো। তারপর বলে আরে অন্য কোথাও একটু কথা বলে তারপর বাবা চলে গেলেন। তো ওইটাই জন্মজিৎ কাকু আমাদেরকে বলছিলেন যে মানে এখানে থেকে মানে শোনার কোনো উপায় নেই, অনেক একটা ডিস্টেন্স আছে দুটো ফ্ল্যাটের মধ্যেখানে। তো বাবা কি করে অন্তর্যামী বুঝতে পারলেন কি ওরা কি আলাপ করছেন, কি কথা বলছেন। তো এটাই প্রমাণ হলো যে বাবা সত্যি অন্তর্যামী। বাবা জীবন্তকালের ওনাকে নিজেকে ধরা দিলেন না, কিন্তু এখন রিফ্লেকশনের যখন করি আমরা বুঝি যে বাবা সত্যি কে ছিলেন। ঠিক আছে, এটাতে আমি কমপ্লিট করছি কাকুর যেগুলো খুব সুন্দর সুন্দর বাবার লীলামৃত কথাগুলো শেয়ার করলো। ডক্টর শর্মিলা সিনহা তিনি প্রফেসর জন্মজিৎ রায়ের যে সাক্ষাৎকারটি নিয়েছিলেন 2022 সালের এপ্রিল মাসে, সেই মূল সাক্ষাৎকারটি এখন এখানে পরিবেশিত হচ্ছে ভক্তদের জানার জন্য। In my locality, Karimganj town. করিমগঞ্জ Assam. নামটা বলুন, আপনার নামটা। জন্মজিৎ রায়। ওইটাতেই মানে মারাত্মক হয়েছিল। সেপ্টোসেমিয়া হওয়ার পরে ওই অ্যাডভান্স নিউরো সায়েন্স হসপিটালের যে মালিক ডাক্তার জাকির হোসেন, তিনি বললেন এই রোগ আপনার আছে এটা জানলে আমরা অ্যাডমিশন দিতাম না, কিন্তু না জেনে আমরা অ্যাডমিশন দিয়েছি, আমরা তো এখন বের করে দিতে পারি না এরকম একজন পেশেন্টকে, আচ্ছা আমরা চেষ্টা করবো আমরা। তারপর কিছুদিন পরে বললেন, আমার ছোটো ছেলে ছিল, তো বললেন যে সার্ভাইভালের সম্ভাবনা হচ্ছে 2 to 3%। সেই অবস্থা থেকে তো উঠে এসেছি। বাবা প্রথম দিন হসপিটালে নেওয়ার পরে করিমগঞ্জ থেকে শিলচরে নিয়েছিল, তারপরে বাবাকে ফোন করলাম। বাবা প্রথম দিনই বললেন কিচ্ছু হবে না, আমি জব করব। কিন্তু তারপর থেকে অবস্থা খারাপ হতে লাগলো। তো মামনি বলল যদি আয়ু থাকে তাহলে বাঁচবেন। এরকম করতে করতে মানে সাংঘাতিক খারাপ অবস্থা হয়ে গেল, ভেন্টিলেশনে নিল, অনেক দিন ভেন্টিলেশনে ছিলেন। লেফট সাইড তো প্যারালাইজ ছিল, লেফট সাইড মানে হামাগুড়ি দিয়ে যেতে পারতাম না, এখন তো মানে হাঁটছি। তো এটা কত বছর আগে? এটা 2017-এর নভেম্বর ডিসেম্বরে এটা
আর আজকে আপনি বাহাত বা পোর্শন সব কিছু নর্মাল অপারেট করছেন। হ্যাঁ। এগুলো সব বাবার জন্য। বাবাই বললেন কিছু হবে না, আমি জব করবো। আর এদিকে মানে যে কোনো মুহূর্তে ওনার শ্বাস চলে যেতে পারে এই অবস্থায়। তো সকালে মর্নিং ওয়াক করি আমাদের ফ্ল্যাটে, ওই একটা 5টা রাউন্ড দিই ক্যাম্পাসে আর কি। ছিল যে সন্ন্যাস নিয়ে চলে যাবে, তা আমি তো আমার গোটা জীবনটাই হচ্ছে অলৌকিক আর ভগবানের একটা লীলাক্ষেত্র। আমি অল্প বয়সে যে মুসলমান হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে ম্যাজিক শিখি এবং স্টেজে ম্যাজিক দেখাই। যখন আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 পাস করতে হয়, তাহলে তুমি যখন এখানে আওয়াজ করবে তোমার গলাতে, এই আওয়াজটা অনেক দূরে শোনা যাবে যে কেউ কথা বলছে। তুমি আওয়াজ করবে কিন্তু তোমার পাশে মানে কেউ এটা বুঝতে পারবেন না। লোকেরা ভাববে অনেক দূর দিয়ে আওয়াজটা আসছে। এটা কে আবিষ্কার করেছিলেন আমি জানি না। ভারতবর্ষে অদ্ভুত সব আবিষ্কার হয়েছে, অদ্ভুত সব জিনিস। এই যেমন যোগ, এই প্রাণায়াম, হ্যাঁ, মন্ত্র, এই সমস্ত, এটা ভেন্ট্রিলোকুইজম, এটা একটা অদ্ভুত আবিষ্কার। যখন 1965-তে বাবার সঙ্গে প্রথম আপনার সাক্ষাৎ হয়েছিল, হ্যাঁ। তখন বাবার চুল দাড়ি এই সমস্ত ছিল? না, চুল দাড়ি বাবার ছিল খুব লম্বা, কালো চুল দাড়ি লম্বা দিয়ে, হ্যাঁ, পেছনে জটা ছিল না, মানে এমনি লম্বা লম্বা চুল ছিল। লম্বা ছাড়া চুল হ্যাঁ, ছাড়া চুল ঘা পর্যন্ত, গেরুয়া বস্ত্র পরে। গেরুয়া বস্ত্র, লাল বস্ত্র পরতেন, লাল বস্ত্র। রক্ত বস্ত্র, এবং কামাখ্যাতে তান্ত্রিক সাধনা করতেন। আচ্ছা, বাবা তান্ত্রিক সাধনাও করেছে? ওর বাবা সাংঘাতিক করেছে। হাইয়েস্ট তন্ত্র সাধনা? তন্ত্র সাধনায় বাবা সিদ্ধ, আমার ধারণা আর কি, আমি ধারণা থেকে আমি বলছি। ইউনিভার্সিটি, আমি যে হোস্টেলে থাকতাম, সেই হোস্টেলের নাম ছিল, দুটা মানে ক্লাস 1 হোস্টেল ছিল ইউনিভার্সিটিতে, গুয়াহাটি ইউনিভার্সিটিতে। একটা হচ্ছে গোপীনাথ বরদলৈ হল, গোপীনাথ বরদলৈ আসামের মুখ্যমন্ত্রী ছিলেন তার নামে, আর একটা হচ্ছে নবীন বরদলৈ, পাশাপাশি। তো একটাকে বলতো RCC 1, একটা হচ্ছে RCC 2, তো আমি একটাতে থাকতাম। তো একদিন আমি উপরে পত্রিকা পড়ছি, আমাদের একটা পত্রিকা পড়ার রুম ছিল দোতলাতে, 104টা রুম ছিল আমাদের হোস্টেলে। তো ডাবল বেডের রুম, সবগুলো ডাবল বেড। আমার ডাবল বেডের রুমে আমার রুমমেট ছিল শিলচরের ইংলিশ এম.এর ছাত্র দিবাকর কানুঙ্গ। তো সে এসে বললো যে রুমমেট, আপনার রুমে একজন সাধু এসেছে। তো বললাম, সাধু আমার রুমে, কি নাম কি? বলে, নাম তো বলতে পারবো না, আপনি আপনার রুমে চলে যান নিচে, আমি বসিয়ে রেখে এসেছি। তো আমি গেলাম, গিয়ে দেখি বাবা। তো বাবা বললেন, কথাবার্তা হলো, বাবা বললেন, তুমি এক কাজ করো, তুমি এখানে কি খাও? আমরা এখানে তো মানে সপ্তাহে একদিন মাংস দেয়, আর তো অসমীয়া খাওয়া এসব খাই, এসব মানে খাওয়া তো ভালোই, ভালো লাগে। দুধ খাও? বলে হ্যাঁ, দুধ রাখি 1 গ্লাস, আর সন্ধ্যের সময় দুধ গরম করে দিয়ে যায় একজন নেপালি। আর আমাদের যে হোস্টেলের যে কেয়ারটেকার, সে গরম করে দেয়। তো আমি মানে সেই গরম দুধটা খাই। তো তুমি গরম দুধ মিশিয়ে একটা মেডিসিন খাও, আমি তোমাকে দিচ্ছি। বলে ছোট্ট একটা শিশি দিলাম, একটা ছোট্ট শিশি মেডিসিন। এটা আমাকে বললেন যে 4টা ড্রপ খাবে, বেশি খাবে না। তো 4টা ড্রপ খেতে লাগলাম। এই খাওয়ার পরে সমস্ত শরীর গরম হয়ে যেত, এত হিটেড হতো সমস্ত শরীর, আর খুব এনার্জেটিক ফিল করতাম, মানে নিউলি এনার্জাইজড বডি। তো এভাবে খেলাম বহুদিন পরে বাবাকে বললাম যে বাবা, এই ওষুধটা কী ছিল, এটা আবার খেতে পারি তো? তাহলে কী ছিল আমার কি মনে আছে? আমার মনে নেই। এটা প্রথম দেখাতে দিয়েছে আপনাকে ওষুধটা? বৃদ্ধা ছিলেন, একজন বৃদ্ধা ভিখারিনী মানুষ, শীতে কষ্ট পাচ্ছেন, কেশিঘাট, বৃন্দাবনে যে কেশিঘাট, সেই কেশিঘাটে বসে আছেন। বাবা তার কাছে গেলেন, আমি পেছনে পেছনে গেলাম। সেখানে গিয়ে বললেন, মাগো, তোমার জন্যে অনেক জিনিস নিয়ে এসেছি, এই দেখো কি এনেছি। বলে এই কাগজগুলো দিলেন। আগুন পোহানোর জন্য। বলে, যাতে সারা তুমি রাত রাত্রে কষ্ট পাও, শীতে, তোমাকে এই কাগজগুলো দিলাম, তুমি আগুন জ্বালিয়ে এই করো, আগুন পোহাও। আমারও একটা বড় এক্সপিরিয়েন্স। আমার মনে হলো যে বাবাকে, তো বিবেকানন্দ বলেছেন, যত বড় সাধু হন না কেন, পরীক্ষা করে দেখবে, সাধুকে বাজিয়ে দেখবে, আর স্যাটিসফাইড না হলে দীক্ষা নেবে না। তা আমি ভাবলাম যে বাবাকে একটু করা দরকার, বাবা কী বলেন, কী করেন। তো বাবা ওখানে থাকতে থাকতে বাবার সঙ্গে কথাবার্তা হলো কিছু। তারপর বাবা বললেন যে তোমরা বসো,
আমি চট করে যাবো আর আসবো, একটা বাড়িতে গৃহ সঞ্চার হয়েছে, আমি বাড়িতে একটু দেখা দিয়ে মানে চলে আসবো। তারা অটো নিয়ে এসেছে, অটোতে যাব, অটো রিক্সাতে আর অটো রিক্সা করে আসবো। আমি বাবা চলে যাচ্ছেন, তো আমার 2 ছেলে নিয়ে আমি রাস্তায় এলাম, এসে বললাম যে বাবা কত সময় লাগবে আপনার মানে ফিরে আসতে, নাহলে ওরাও তো ইয়ের কলেজে যাবে আর আমি যাবো করিমগঞ্জ শিলচর থেকে। তো বাবা বললেন কত সময় লাগবে, 15 মিনিটে আমি চলে আসবো। তো তারপর আমি রাস্তায় হাঁটছি আমার 2 ছেলেকে নিয়ে, ঠিক 15 মিনিটের মাথায় দেখলাম বাবা চলে এসেছেন, এক্স্যাক্টলি 15 মিনিট। 15 মিনিট ক্রস করেনি, এই 15 মিনিটই হবে বাবা 15 মিনিটের সময়ে চলে আসলেন। এটা ঘটনা খুবই ছোট্ট, তো ভেরি ইন্টারেস্টিং। এই মিথ্যা কথা একটাও না বলে, শুধু সত্য কথা বলে, সে যে কথা বলে সেটাই সত্য হয়ে এটা যায়। বাবারই কথা। না না হ্যাঁ, এটা বাবার কথা। না না, সঙ্গে ওই যে হরিদ্বারে একবারে গেছি, প্রথম যাই আমি 1974। কুম্ভমেলা। হ্যাঁ, দীনবন্ধু চৌধুরী যেবার ছিলেন পূর্ববেলায়, ওইবার আমরাও গেছিলাম বাবার সঙ্গে। আগেও গেছি। যে ফ্ল্যাটে বাবা থাকেন, এটা আমার, কোন ইয়ারে? এটা রাফলি 70s-এ 90s-এ 85-এর পরে তো। আচ্ছা আচ্ছা মানে আমরা দীক্ষা নেওয়ার পরে, আচ্ছা বলুন। 2003 পরে, সময়টা অত মনে নেই আমার, খুব বেশি পড়ে না। হ্যাঁ, তো বেনারসে একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করছিলেন। আচ্ছা তো যাই হোক, তো একদিন আমরা দুজনে বসে ওই রুমের ভেতরে গল্প করছি আর কি। তো বলছি, গল্পটার বিষয় হলো যে স্বপ্ন দীক্ষা এটা কি হয় নাকি, কারণ বড় বড় সব সাধু সন্ত, সব যাদের তারা দীক্ষিত হয়েছেন তারা সব সশরীরে দীক্ষা দিয়েছেন। এই মহাপ্রভু তারও গুরু ছিলেন, সশরীরে দীক্ষা দিয়েছেন, ঈশ্বরপুরী, মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, কেশব ভারতী সন্ন্যাসগুরু সশরীরে বর্তমান ছিলেন, স্বপ্নে দীক্ষা কেউ দেননি। তারপর তরঙ্গ স্বামী, তারপর এই যে শ্যামানন্দ শ্যামাচরণ লাহিড়ী, তারও মানে গুরু, বিজয়কৃষ্ণ গোস্বামী, তাই তারাও বিজয়কৃষ্ণ গোস্বামীর গুরু। তিনি মানে আকাশগঙ্গা পাহাড়ে গয়াতে উড়ে এসে মানে স্থূল শরীরে আবির্ভূত হয়ে থেকে দীক্ষা দেন। আচ্ছা, এছাড়াও যারা দীক্ষা দিয়েছেন তাকে সবাই সশরীরে দিয়েছেন। তোতাপুরী রামকৃষ্ণের দীক্ষাদাতা সশরীরে দীক্ষা দিয়েছেন। মানে তারপর মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী সবার গুরু মানে দীক্ষাদান করেছেন সশরীরে, স্বপ্নে দীক্ষিত এরকম মানে শরীর। আমি গোপীনাথ কবিরাজকে দেখেছি, আমার খুব সৌভাগ্য। মানে আমি খুব ভক্ত ছিলাম একজন যোগীগুরু, যখন খুব যোগাসন করতাম তো আর যোগের প্রতি আমার একটা মোহ ছিল। তিনি হচ্ছেন বিশুদ্ধানন্দ পরমহংস। বিশুদ্ধানন্দ পরমহংস, তার শ্রেষ্ঠ শিষ্য হচ্ছেন ডক্টর গোপীনাথ কবিরাজ, মহামহোপাধ্যায়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। তো তাকে আমি দেখেছি। আনন্দময়ী মা, তার ক্যান্সার হয়েছিল, তাকে সুস্থ করে দেন। আনন্দময়ী মাকেও দেখেছি। তো একজনকে দেখিনি, আমার একটা দুঃখ আছে, তিনি 350 বছর বেঁচে ছিলেন, কুম্ভমেলাতে তার অন্নক্ষেত্র খুলেছিল। তিনি হচ্ছেন বাবা দেওড়হা বাবা, মঞ্চের উপর থাকতেন। His age was 350 years when he gave up his body. অসম্ভব যোগসিদ্ধ মহাপুরুষ, অলৌকিক শক্তি ছিল বলে আর কি। তো যাই হোক, তো যেটা বলছিলাম, আমরা দুজন আলাপ করছি যে স্বপ্নে দীক্ষা হয় নাকি, এটা কি হয়। বাবা তার ঘরে আছেন, তো আমরা তো মায়াদি যেখানে থাকেন, হ্যাঁ, সেই আদরমান ওখানে আমরা বসে, আর কাশীর 10 ইঞ্চি পুরো ওয়াল, তারপরে
একটা কাঠের দরজা, তারপর এই কলাপসেবল আচ্ছা, তারপর বাবার রুম, একটা ছোট্ট বারিন্দা এক ফালি, হ্যাঁ, এটা সবাই তো দেখেছে। তারপর বাবার রুম, বাবা ছিলেন তার ঘরের ভেতরে। তো হঠাৎ মানে কে রুমে নক করলো, তো আমরা দুজন বসে খুব লো টোনে গল্প করছি। এইসব গল্প তো জুড়ে জুড়ে মানে চেঁচিয়ে করার তো কথা নয়। তো বাবা নক করলেন, তো আমি দরজা খুলে দিলাম, তারপর ক্লাসরুম গেটটা খুলে দিলাম, বাবা এসে ঢুকলেন। তো আমাদের পাশে এসে বললেন আমি এখানে বসি। তো বসলেন, বসে বললেন বাবা শোনো একটা কথা, স্বপ্নে দীক্ষা হয় না, দীক্ষাটা সশরীরে হয়। গুরু দেহে বর্তমান থাকা অবস্থায় দীক্ষা হয়, স্বপ্নে দীক্ষাটা এটা হয় না, এটা হয় না। আমরা এই লৌটৌনি গল্প করছি, তিনি ওখানে থেকে এটা শুনলেন কি করে, আর এটা এসেই এটা বললেন। তারপর অন্যান্য প্রসঙ্গ অনেক কথা বললেন, তারপর এক সময় উঠে চলে গেলেন। এসব অনেক অসংখ্য অলৌকিক ঘটনা কিনা জানি না, কিন্তু আমাদের মানে এখানে ছিল না। তখন তো মামুনি তো দেখেন নাই, হ্যাঁ না বাবা, এত বড় কাগজের লিফলেট, সাইক্লোস্টাইল না না সাইক্লোস্টাইল তখন ছিল না, সাইক্লোস্টাইলও ছিল ছিল না। না। এগুলো আবিষ্কৃত হয়েছে কিনা জানি না, আমাদের ছিল না, আমাদের ইন্ডিয়াতে ছিল না, কোনো জায়গায় ছিল না। তো লেটার হেড শেপে এগুলো ছাপিয়ে ওই তিনি এত বড় লিফলেট, নিচে লেখা সন্ন্যাসী বাবা, শিবানন্দ নাম নেই, সন্ন্যাসী বাবা, হ্যাঁ, অমুকের গৃহে অবস্থান করছেন, এই রোগের চিকিৎসা করেন, দুরারোগ্য রোগী, এতটা থেকে এতটার সময় এসে দেখা করতে পারেন। ঠিকানা, তিনি একটা বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিক হচ্ছেন ললিত চৌধুরী বাবা। তো ললিত চৌধুরীর ছেলের সঙ্গে আমার পরিচয় ছিল, তিনি একটা এলপি স্কুলের টিচার ছিলেন, আমরা মুকুলদা বলতাম। তিনি স্বরূপানন্দের শিষ্য, খুব ধার্মিক লোক, লম্বা, হ্যাঁ, চিপচিপে লম্বা, আর খুব আধ্যাত্মিক ইয়েতে মানে সত্যে বিশ্বাসী। তো একদিন আমি গেলাম, আমি তো জানি না কোথায় থাকেন, তো অ্যাড্রেসটা দেওয়া আছে, এটা হচ্ছে করিমগঞ্জ মূল শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। রিক্সা ভাড়া খুব কম ছিল, তো আমি রোজ 8 আনা নিয়ে যেতাম পকেটে করে, রিক্সা ভাড়া, কলেজে রিক্সা করে যেতাম 4 আনা, আর ফেরার সময় আরও 4 আনা। তো সেখানে 8 আনা রিক্সা ভাড়া, এই 2 কিলোমিটার। তো 8 আনা দিয়ে একটা রিক্সা, বিহারি রিক্সাওয়ালাকে নিয়ে আমি চলে গেলাম। গিয়ে জিজ্ঞেস করলাম যে এখানে এক সন্ন্যাসী বাবা এসেছেন, বলতে পারেন কোথায় থাকেন? তো সেখানে ওই সবাই দেখিয়ে দিল, আপনি ললিত চৌধুরীর বাড়িতে চলে যান। তো ওই বাড়িতে গিয়ে দেখলাম যে বাবা বসে আছেন, তারপর আর চারদিকে রোগী, অসংখ্য রোগী, এর মধ্যে অনেক পাগল রোগী, মানে দূর দূরান্তের পাগল বেঁধে নিয়ে এসেছে, শিকল দিয়ে বাঁধা, মানে আনকন্ট্রোলড, হ্যাঁ, মানে ভায়োলেন্ট পাগল। তো বাবাকে বলা হলো যে বাবা এরকম পাগল আমরা তো মানে বেঁধে নিয়ে এসেছি, কী করবো? বসিয়ে রাখো, আমি আছি, আমি একটা ঔষধ তৈরি করে দিচ্ছি বলে একটা মিক্সচার কি একটা তৈরি করে বাবা দিলেন। সে এই সমস্ত পাগল দুরারোগ্য রোগীকে তিনি সুস্থ করেছেন। যাদের সুস্থ করেছেন এটা তাকে ভগবানের মতো শ্রদ্ধা করত, দূর দূরান্ত থেকে আসতো, অদ্ভুত সব রোগী। এই আরেকটা কেস বললাম, আমার এক মাস্টারমশাই, ডাক্তার সাধু, হ্যাঁ, তো করিমগঞ্জে তার পেছনে শত্রু ডাকে গেল, শত্রু এনিমিস, কার পিছনে? বাবার পিছনে, বাবার পিছনে অবভিয়াসলি অসংখ্য শত্রু। তারা বলল ইনি হচ্ছেন আমেরিকার স্পাই, হ্যাঁ, আমেরিকার মেডিসিন প্রেসক্রাইব করেন, ইনি আমেরিকার স্পাই, উনি কি জানেন, আর ক্যান্সার ভালো করে দেন। ইন্ডিয়ার কোনো ডাক্তার আজ পর্যন্ত ক্যান্সার পেশেন্ট ভালো করতে পারেনি, তখন এত মডার্ন ট্রিটমেন্ট ছিল না। সুতরাং তিনি কি ভালো করবেন? আর যজ্ঞবস্য দিয়ে এই ক্যান্সার ভালো করা যায়, এটা কি হয় নাকি? এইসব বুজরুকি, এইসব মানে বুজরুকদের করিমগঞ্জ থেকে তাড়াতে হবে। অসংখ্য ডাক্তার তার পেছনে লেগে গেল, ডাক্তার, ভালো ভালো ডাক্তার। একজন ডাক্তার ছিলেন সিভিল করিমগঞ্জের সার্জন, বেশ নামকরা সার্জন, ডাক্তার মনমত দাস, তিনি লাগলেন, আরও অনেকে লাগলেন, পেছনে থাকলেন। তো যাই হোক, যারা পেছনে লাগলেন মানে তাদের পরে ক্ষতি হয়েছে, উনি মারা গেছেন অনেকদিন আগে।
তখনও বেশ বয়স্ক ছিলেন। তারপর বাবা আর একটা জিনিস করতেন, তখন বাড়ি বাড়ি গিয়ে শিব পূজা করতেন, মহাদেবের পূজা আর যজ্ঞ করতেন। তাতেও দেখলাম যাদের বাড়িতে পূজা করছেন তারাও কিন্তু বাবার সম্পর্কে খুব ক্রিটিক্যাল ভিউ নিল। হ্যাঁ, বিকেম ভেরি ক্রিটিক্যাল অফ বাবা। হ্যাঁ, উনি তো আমার বাড়িতে পুজো করেছেন, আমার এক মাস্টারমশাই বাড়িতে পুজো করেছিলেন। তো তিনি বললেন যে উনি তো আমার বাড়িতেও পূজা করেছেন, কিন্তু কি মন্ত্র পড়েন কিছুই বোঝা যায় না, খালি ওই ঘন্টা বাজান, ঘন্টা নাড়েন, ঘন্টা নাড়েন আর মন্ত্র পড়েন, মন্ত্র উচ্চারণগুলো বুঝতে পারা যায়। তবে পূজা করেছেন খুব বন্ধ। বাবা বাড়ি বাড়ি গিয়ে এই মহাদেবের পূজা করতেন, শিব পূজা। আর যেখানে বাবা থাকতেন তার পাশে একটা ছোট্ট রুমের মধ্যে বাবার এক ভক্ত, তখন তিনি দীক্ষা দিতেন না, কাউকে দীক্ষা দিতেন। তো এক ভক্ত সিমেন্ট দিয়ে একটা কালী মূর্তি তৈরি করে দিল, সিমেন্ট দিয়ে, খুব সুন্দর। সিমেন্ট দিয়ে কালী মূর্তি তৈরি করে কালার করে দিল, ব্ল্যাক কালার, এবং সেখানে বাবা কালী পূজাও করতেন। আর পরে তো আমি বললাম যে লম্বা দাড়ি রেখে তান্ত্রিক সাধনা করেছেন এবং কামাখ্যাতে বহুদিন তান্ত্রিক সাধনা করেছেন। একটানা ছিল, একটানা কামাখ্যাতে ছিল না, মাসে মাসে যেত? এটা আমি জানি না। ও, আচ্ছা। তবে তিনি কামাখ্যা থাকা অবস্থায় আমাদের বাড়িতে এসেছেন। খুব মোটা ছিলেন তখন, বিশাল শরীর। এটা মামনি বলতে পারবে, তখন মামনি শুনে। সেটা হচ্ছে আমি যখন আমার মাকে নিয়ে বৃন্দাবন যাই, আমার মায়ের আপন কাকার এক ক্লাসমেট, তিনি দীক্ষা দিতেন, বৈষ্ণব দীক্ষা। তিনি হচ্ছেন উড়িষ্যার লোক, যে সনাতন দাসজির গুরুদেব নরোত্তম দাসজি। নরোত্তম দাসজির বৃন্দাবনে একটা আশ্রম আছে, তিনি বর্ষানায় থাকতেন। আর তিনি সেই আশ্রম, তার শিষ্য, তিনি হচ্ছেন চট্টগ্রামের লোক, সনাতন দাস। সেই সনাতন দাসজিকে সেই আশ্রম সঁপে দিয়ে তিনি বর্ষানায় চলে যান, সেখানে সাধন ভোজন করতেন। তো আমার মা বললেন যে এই ওখানে গিয়ে আমি উঠব। আমরা ওখানে গিয়ে উঠলাম বৃন্দাবনে। তো একদিন মানে বাবার সঙ্গে দেখা, অলৌকিকভাবে বাবার সঙ্গে দেখা। তখন এটা হচ্ছে 1974, ওই কুম্ভ মেলায় গিয়ে তারপর আমরা ইয়েতে যাই, বৃন্দাবনে যাই। তো বাবা ছোট্ট একটা টিফিন ক্যারিয়ার নিয়ে একটা বাড়িতে যেতেন দুপুরে, এবং সেখানে তারা রান্না করে দিত সিদ্ধ ভাত, শুধু সিদ্ধ ভাত আর অল্প একটু ভাত এই টিফিন ক্যারিয়ারে নিয়ে তিনি চলে আসতেন। তো তিনি যেখানে থাকতেন, রাধারমন ঘেরা আর রাধারমন রেতি, দুইটা জায়গা আছে। তো রাধারমন আমার ঠিক মনে পড়ছে না, আমার মেমোরিটা একটু উইক হয়ে গেছে। তো রাধারমন ঘেরা বা রাধারমন রেতিতে তিনি থাকতেন একটা রুমে। তো সেখানে অনেক বৃন্দাবনের গল্প করলেন। তো আমাকে বললেন, একদিন সকালে তার ওখানে গেছি, তিনি বললেন চলো আমার সঙ্গে। তা বললাম কোথায় বাবা? বলি চলো না, দেখবে, চলো। তো বাবা হাঁটতে 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 যাচ্ছেন আমার সঙ্গে, আর রাস্তায় কাগজ যত পাচ্ছেন, ওই একটা ঝুলন্ত ব্যাগ, কাগজ নিয়ে ব্যাগে ঢুকাচ্ছেন, কাগজ, পত্রিকার কাগজ, রাস্তায় যেগুলো মানুষে ফেলে দিয়েছে, ঠোঙ্গা টোঙ্গা এগুলো। তা আমি তো বুঝতে পারছি না এই পাগলামো কেন করছেন, এই পাগলামো কেন করছেন, আর এই কাগজ দিয়ে কি করবো? শীতকাল। আমাকে বললেন চলো আমার সঙ্গে। তো বলে ওই বৃন্দাবনের কেশিঘাটে চলে গেল। কেশিঘাটে গিয়ে দেখলাম একজন মানে অশীতিপর একজন বৃদ্ধা, থুত্তুরি বুড়ি, ভিখারিনী, তিনি বসে আছেন। বাবা বললেন, মাগো তোমার জন্য কাগজ নিয়ে এসেছি, তুমি শীতে কষ্ট পাচ্ছ, এই কাগজ নাও, তুমি রাত্রে আগুন পোহাবে। হ্যাঁ, এই হচ্ছেন বাবা। अच्छा वाला भेजो। ঈশ্বর তো তাদের সঙ্গেই থাকে। গেলেন। এই আশ্রমের মালিক হচ্ছেন গৌহাটির একজন খুব ধনাঢ্য ব্যক্তি, তার নামটা মনে করতে পারছি না। তার দোকানের নাম হচ্ছে গৌহাটি মিষ্টান্ন ভাণ্ডার, তাদের আশ্রম, মালিকানা তাদের। সেই আশ্রমে বাবা আমাকে নিয়ে গেলেন, গিয়ে বললেন তুমি মালপো খাও আর পায়েস খাও। তা আমি বললাম যে মালপো পায়েস খাওয়াকে কী করবে বাবা? বলেন তোমার কিচ্ছু হবে না, সন্ন্যাসীদের এগুলো খেতে নেই। সন্ন্যাসীরা যারা ব্রহ্মচারী, তারা এই দুগ্ধজাত এইসব জিনিস খেলে তাদের ক্ষতি হয়, কিন্তু তুমি তো অল্প বয়স্ক,
হ্যাঁ ছাত্র, তুমি খাও, কিচ্ছু হবে না। তো আমি মালপো পায়াস খেলাম প্রচুর। তারপর এক সাধুর সঙ্গে সেখানে বাবার দেখা হলো। আমি সাধুকে প্রণাম করলাম। সেই সাধু বললেন, সাধুর নাম মনে পড়ছে না, কি বাবাজি? বাবা বললেন যে বাবাজি আপনার জন্য একটা সুখবর আছে। বলে কি? কি বাবা? বলে একজন মা, বৃন্দাবনের একজন মা আমাকে 1 লাখ টাকা ডোনেট করতে চান, দান করতে চান। তো আমি সন্ন্যাসী মানুষ, আমি 1 লাখ টাকা দিয়ে কী করবো বলুন? তো আমাকে তিনি যেটা দান করতে চাইছেন আপনার সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব। তিনি আপনাকে সেই টাকা দেবেন, আপনি বৃন্দাবনে এই টাকা দিয়ে ভালো একটা আশ্রম করতে পারবেন। ঠিক আছে, তো আপনি রাজি আছেন? কোন ইয়ার এটা? হ্যাঁ, এটা কোন ইয়ার? 1974। 74? হ্যাঁ, আমার জন্ম 74 জন্ম আছে। যাই হোক। 74। তো তো তখন আমি চাকরি করি আর কি। তো যাই হোক, তো সেই তো আমি দেখলাম যে সর্বত্যাগী সন্ন্যাসী, 1 লাখ টাকার লোক। সেই সময় 1 লাখ টাকা অনেক টাকা। অনেক টাকা, 74 1 লাখ টাকা মানে অনেক টাকা। আজকে মানুষ ধারণা করতে পারবে। আজকে মানুষ ধারণা করতে আমরা যখন কলেজে চাকরি করি প্রথম, এটা গভ এইডেড কলেজ, তো আমাদের স্যালারি ছিল 350 টাকা। আর নাইট সেকশন আমরা করতাম, তাতে 100 টাকা পেতাম অ্যালাওয়েন্স, নাইট অ্যালাওয়েন্স। এই হচ্ছে আমাদের মাইনে। ইউনিভার্সিটিতে আমরা কোনোদিন অ্যাপ্লাই করিনি। ইউনিভার্সিটিতে অনার্সেও ফার্স্ট হলাম, ইউনিভার্সিটিতে যখন পড়ি তখনও ফার্স্ট হলাম। হ্যাঁ, তো এটাও বাবার আশীর্বাদে হয়ে গেছে আর কি।